আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়শা নুসরাত ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চকবাজারে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, খতিয়ে দেখা হচ্ছে সরকারি সংস্থাগুলোর গাফিলতি, জানিয়েছে তদন্ত কমিটি। ডিএনএ টেস্টে 1 মাস লাগবে সিআইডি। চলছে ঐক্যফ্রন্টের গণশুনানি, বিচার হবে ভোট ডাকাতির, বললেন ডক্টর কামাল। গণতন্ত্র না থাকাতেই একের পর এক দুর্যোগ, মন্তব্য ফখরুলের। অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি নয়, আহ্বান ওবায়দুল কাদেরের। শোকের সময়ও বিএনপি ব্যস্ত গণশুনানিতে, বললেন তথ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর চকবাজারে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না, কেমিক্যালের কারণে আগুন দীর্ঘস্থায়ী হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি। সকালে চকবাজার চুরিহাট্টায় দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত আলাদা দুটি তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শন করে ওয়াহিদ ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। তারা দ্রুত আগুন ছড়ানোর মূল কারণ হিসেবে কেমিক্যাল গুদামকে দায়ী করেছেন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিভিন্ন সংস্থার কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে চকবাজার থানায়। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানোর কথা বলেছেন লালবাগ জোনের ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান। চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে 4 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার। সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ টেস্টের জন্য নিহত 13 জনের স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া নিহত 67 জনের মধ্যে 46 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 21 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী, মিটফোর্ড ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দগ্ধ 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। বার্ন ইউনিটের এই সমন্বয়ক জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রের সিট খালি হলে তাদের সেখানে স্থানান্তর করা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, 30 ডিসেম্বর ভোট ডাকাতির বিচার হবে ট্রাইব্যুনালে। তবে গণশুনানি জনগণের জন্য, যাতে তারা নিজ বিবেচনায় বিচার করতে পারে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদাসীনতার কারণে একের পর এক দুর্যোগ নেমে আসছে, মর্মান্তিক ঘটনা ঘটছে। 30 ডিসেম্বর ভোট ডাকাতির অভিযোগ এনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দিনব্যাপী গণশুনানির আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। শুরুতেই চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। শুনানিতে বিচারক হিসেবে সমাজের বিশিষ্টজনেরা দায়িত্ব পালন করছেন। শুনানিতে সারা দেশ থেকে আসা ধানের শীষের প্রার্থীরা নির্বাচনের সময় তারা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তার বর্ণনা দেন। গণশুনানিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন অভিযোগ করেন, এই গণশুনানি জনগণের জন্য, যাতে জনগণ জানতে পারে 30 ডিসেম্বর সারা দেশে কি হয়েছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদাসীনতার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র না থাকার কারণে কারো কোনো জবাবদিহিতা নেই। চকবাজারের ঘটনায় রাজনৈতিক দলগুলোর উচিত সরকারের পাশে দাঁড়ানো, সেটি না করে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী ওবায়দুল কাদের। সবকিছু নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। রাজধানীর চকবাজারে দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে একথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গাড়িতে সিলিন্ডারের বিকল্প কী ব্যবহার করা যায় পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ সব কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হবে। সহ্য করা হবে না কোনো গাফিলতি, আশ্বাস দেন হতাহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার। এদিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সব কিছু নিয়েই বিএনপি রাজনীতি করতে চায়। মানুষ যখন শোকে কাতর, তখনও দলটি ব্যস্ত গণশুনানি নিয়ে। পুড়িয়ে মানুষ হত্যাকারীদের চকবাজারের ঘটনা নিয়ে শোক জানানো মানায় না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সরকারের সমালোচনা না করে আহতদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। আমরা এই অভিযাত্রায় দেশকে আরো স্বাধীনতা সংগ্রামে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর চকবাজার ট্র্যাজেডির পরদিন হলেও অমর একুশে বইমেলার শিশু প্রহরে শিশুদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বাবা মায়ের হাত ধরে শিশুরা আসতে থাকে প্রাণের মেলা বাংলা একাডেমির বইমেলায়। শিশু প্রহর হওয়ায় অন্যান্য বই স্টলগুলোর চেয়ে শিশুতোষ বইয়ের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। নিজের মনে তারা দেখছে, পছন্দের বই পেলে কিনছেও। অনেক শিশুর চোখে মেলা প্রাঙ্গণ যেন স্বপ্নরাজ্য। সিসিমপুরের পাপের শো ছিল বইমেলায় শিশুদের বাড়তি আকর্ষণ। প্রিয় চরিত্রগুলোকে সামনাসামনি দেখে যার পর নেই খুশি তারা। শিশু প্রহর হলেও মেলা ঘুরে বেরিয়েছেন অনেক বিখ্যাত লোকেরাও। তবে শিশু প্রহর আরও বাড়ানো যায় কিনা, অথবা দুপুরের রোদে ঘুরে বেড়ানোর চেয়ে বিকেলের সময়টাকে শিশুদের জন্য করলে হয়তো আরও ভালো হতো বলে মনে করেন বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন। ট্রেনে কাটা পড়ে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই ভৈরব টঙ্গী ও ভৈরব কিশোরগঞ্জ রেলপথের ভৈরব সার্কেল এলাকায়। অনিরাপদ ক্রসিং ব্যবস্থা, ট্রেন লাইনের মধ্য দিয়ে মানুষের অসতর্ক চলাচল, চলন্ত ট্রেনের সেলফি তোলা, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এবং যথাযথ মনিটরিং না থাকায় দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েই চলছে। নিহতদের মধ্যে অধিকাংশেরই মেলে না কোনো পরিচয়। অজ্ঞাত হিসেবে লাশ দাফন করতে হয় পুলিশকে। ভৈরব টঙ্গী ও ভৈরব বাজিতপুরের সরাচর এলাকার শুধুমাত্র 89 কিলোমিটার রেলপথেই 2018 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 120 জন ট্রেনে কাটা পড়ে। চলতি বছরের এ পর্যন্ত মৃত্যু হয়েছে আরও 5 জনের। এর আগে 2017 সালে ট্রেনে কাটা পড়ে 99 জন। এ মৃত্যুর মিছিল বাড়ছেই। শনাক্তের পর কিছু লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হলেও বেশিরভাগেরই ঠাঁই হয়েছে অজ্ঞাত হিসেবে ভৈরব পৌর কবরস্থানে। প্রায়ই দুর্ঘটনা হয়ে থাকে। এই কিছু 4 দিন 5 দিন 2 দিন 3 দিন পরে পরে এরকম দুর্ঘটনা ভৈরব হয়েই থাকে। এই রেলপথে দুর্ঘটনার জন্য অসতর্কতাকে মূল কারণ হিসেবে দেখছেন অনেকে। আরও আছে চলন্ত ট্রেন থেকে ওঠানামা, অনিরাপদ ক্রসিং ব্যবস্থা, চলন্ত ট্রেনে সেলফি তোলা, ট্রেনের ছাদে ভ্রমণ, 2 বগির সংযোগস্থলে বসে কিংবা হাতলে ঝুলে যাতায়াত করা। তাছাড়া আছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার কারণও। ইয়ারফোন লাগায় কথা বলে, গাড়ি আসে বলতে পারে না। ডিজিটাল যুগ, সেলফি, ট্রেন লয়ে সেলফি তুলবো, পিছনে এসে ট্রেন উপরে উঠে দিতেছে, কিন্তু খবর নাই। রেল লাইনে বসে অনেক বন্ধু বান্ধব মিলে আড্ডা দেয়। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কথার মাঝখানে আমরা খেয়াল করতে পারি না গাড়ি কখন আসছে। তো এই যে একটা রেল ক্রসিং, এখানে একটা গেটম্যান বা একটা রেল গেট নেই। এই সমস্ত কারণে অসংখ্য মানুষ ট্রেনে দুর্ঘটনা করে মারা যাচ্ছে। এগুলি আমাদের ব্যর্থতা এবং সরকারের কিছু ব্যর্থতা। স্ক্র্যাগের গাড়ি, অটো, নসিমল সবই চলে, কিন্তু এখানে কেউ গেট কিপার নাই। আমি গেট কিপারের জন্য সরকারের কাছে আবেদন জানাইছি। ভৈরব রেলওয়ে থানার ওসি জানান, রেলপথে অপমৃত্যুর ঘটনা রোধে যাত্রী সচেতনতা বাড়াতে হবে। রেল লাইনে হাঁটা কিন্তু অপরাধ। মানুষ রেল লাইনে হাঁটে, যত্রত হাঁটে। ক্রসিং এর বাস পালাই দেওয়া হয়েছে, ক্রসিং এ গেট পেনে বাস পালাই দিয়েছে, তারপরে বাসের নিচে দিয়ে যাইয়া ট্রেনের আগা দিয়া রেল লাইন অতিক্রম করা। মানুষ যদি এগুলো যদি না সচেতন না হয়, তাহলে রেলের দুর্ঘটনা কমানো সম্ভব নয়। সচেতনতা বৃদ্ধি ও রেল কর্তৃপক্ষের জোরদার মনিটরিংই পারে ট্রেনে কাটা পড়া রোধ করতে, বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতির, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজন হারানোর বেদনায় মুহ্যমান পরিবারের সদস্যরা। কক্সবাজার, ময়মনসিংহ, খুলনায় বন্দুকযুদ্ধে 4 জন নিহত। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নিহতদের বিরুদ্ধে মামলা রয়েছে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। রাজধানী চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নোয়াখালী, সোনাইমুড়ি সহ বিভিন্ন উপজেলায় স্বজন হারানোর বেদনায় মুহ্যমান পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল থেকে স্ব এলাকার নিহতদের কয়েকজনের দাফন সম্পন্ন হয়েছে। অগ্নিকাণ্ডে নোয়াখালী, সোনাইমুড়ি, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার নিহতদের মধ্যে মোট 10 জনের পরিচয় পাওয়া গেছে।
এদের মধ্যে সোনাইমুড়ির ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সাহেব আলীর 2 ছেলে মাসুদ রানা ও মাহবুবুর রহমান রাজু, পশ্চিম নাটেশ্বর গ্রামের মিনহাজি বাড়ির মরহুম ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেন, নাটেশ্বর গ্রামের সৈয়দ আহমেদের ছেলে হেলাল উদ্দিন, মির্জানগর গ্রামের আব্দুর রহিম বিএসসির ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, মমিনুল্লাহর ছেলে শাহাদাত হোসেন হীরা, মরহুম গৌস আলমের ছেলে নাসির উদ্দিন। বারোগাঁ ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কাশিমের ছেলে আনোয়ার, বেগমগঞ্জের মুজাহিদপুর গ্রামের কামাল হোসেন ও কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি গ্রামের জসিমউদ্দিন। নিহতদের বাড়িতে এখন শুধুই আহাজারি। ওখানে ধোয়াটা যাওয়ার পর সাথে সাথে শাটারটা নামাই দিয়েছিল, নামাই দেওয়ার পরে আর বাইরে হতে পারে না, তখন ওই ধোঁয়ায় গরমে মানে সিদ্ধ হয়ে গেছে। ওনারা হিসাব নিকাশ করতেছিল, তো এই সময় আর কি শুনছিলাম যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে তারপরে ট্রান্সফরমারে মানে সংযোগ লাগে, এরপর পুরোটা মুহূর্তের মধ্যে শেষ। নিহতদের মধ্যে হেলাল উদ্দিন, মাসুদ রানা ও মাহবুবুর রহমান রাজুর লাশ সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জের মুজাহিদপুরে কামাল হোসেন, কোম্পানিগঞ্জের জসিমউদ্দিন ও পশ্চিম নাটেশ্বর গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী হোসেনের লাশ দাফন হয়। এদিকে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের একজন পাবনার বেড়া উপজেলার রাকসা গ্রামের তরুণ চিকিৎসক ডাক্তার ইমতিয়াজ ইমরুল রাসুর পরিবারেও চলছে শোকের মাতম। রাকসা সাফুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও একই স্কুলের সহকারী শিক্ষিকা মা জান্নাতুল ফেরদৌসের বড় ছেলে ছিলেন ইমতিয়াজ ইমরুল রাসু। ইমরুল ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের সময় একটি প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গুলিতে কক্সবাজার, ময়মনসিংহ, খুলনায় 4 জন নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজিবির সাথে আলাদা বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছেন 2 জন। বৃহস্পতিবার রাতে ও ভোরে দমদমিয়া ও কাটাবুনিয়া এলাকায় এই ঘটনা হয়। নিহতরা হলো নুরুল আলম ও বিল্লাল হোসেন। এদের একজন হত্যা মামলার আসামি, অন্যজন মাদক চোরা কারবারি বলে দাবি করেছে র্যাব। এদিকে ময়মনসিংহ শহরের ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন। নিহত আব্দুর রশিদ একজন মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। অন্যদিকে খুলনা মহানগরীর দিঘির পাড় এলাকায় গতরাতে গুলিতে নিহত হয়েছে মাসুদ রানা নামে একজন। পুলিশ জানায় নিহত মাসুদ কুখ্যাত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঝালকাঠির কাঠালিয়া ও গাজীপুরের শ্রীপুর থেকে 2 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে কাঠালিয়ার পশ্চিম শৌলজালিয়া গ্রামের ফসলের মাঠে 3য় শ্রেণীর স্কুল ছাত্র শান্ত হাওলাদারের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাত 12টায় চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় সে। শান্তকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। এদিকে গাজীপুরের শ্রীপুরে ডোবা থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি ভালুকা উপজেলার সোনাখালী এলাকায় বলে জানায় পুলিশ। হিলিতে শুরু হয়েছে ইরি বোরো ধানের আবাদ। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও বাড়ছে না ধানের দাম, ফলে দিন দিন ধান আবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন এই অঞ্চলের কৃষক। চলতি বোরো মৌসুমে জেলায় ইরি আবাদের লক্ষ্যমাত্রা অর্জনেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কৃষি সংশ্লিষ্টরা বলছেন ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অন্য ফসলের দিকে আগ্রহ বাড়ছে কৃষকদের। হিলি সহ আশপাশের উপজেলাগুলোতে এখন বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে মাঠে চলছে ধান লাগানো ও জমি তৈরির কাজ। কৃষকের এই ব্যস্ততা চলবে আরো কয়েক সপ্তাহ। আবহাওয়া অনুকূলে থাকলে ইরির বাম্পার ফলনের আশা কৃষকদের। তবে গত বছরের তুলনায় এবার বেড়েছে সার, বীজ, সেচ, শ্রমিক মজুরি সহ ধান উৎপাদন খরচ। কৃষকদের অভিযোগ উৎপাদন খরচ বাড়লেও বাড়ছে না ধানের দাম। যদি আল্লাহ দেয় কোনো বালা মুসিবত না হয় তো সুষ্ঠুভাবে ইনশাল্লাহ ভালোই হতো তো বছর বছর। আগে পানি খরচা দিয়েছিলাম আমরা 1000 টাকা 1 বিঘা মাটি, এবার হলো মনে করেন 1200 টাকা। আবার এখন জমি আছে কড়াই লাগতেছে, কিন্তু ধানের তো দাম নাই, কেউ ধানও নিয়ে এলা নাই। 500 টাকা যদি ধান মন বিক্রি হয় দেখা যাবে 1 বিঘাতে মনে করেন কৃষকের খরচ হয়েছে 12-14 হাজার টাকা করে। আর যদি এবার যদি মনে করেন যদি ধানের দাম না হয় তো ধান মানুষ আবাদ করবে না।
কৃষি কর্মকর্তা জানান, জেলার 13টি উপজেলায় 1,73,000 হেক্টর জমিতে ইরিয়াবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাদ কম হওয়ার কারণ হিসেবে ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। কারণ ভুট্টার যে দাম 500 টাকা মনে তারা বিক্রি করে, এতে চাষি দেখা যায় বেশ একটু লাভজনক হয়, কিন্তু ধানের বাজার কম হওয়াতে চাষিরা একটু এখানে আগ্রহ কম পাচ্ছে। তা রোগবালা এই জন্য না থাকে, কোনো ক্ষতিগ্রস্ত যাতে কৃষক না হয় এজন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণও রাখি মাঠ। কৃষকদের ধান চাষে উৎসাহিত করতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত সহ সার, বীজ, সেচ ও কৃষি উপকরণের দাম কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান হিলির কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। রাজধানী চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শুক্রবার বাদ জুমা মহানগরীর দলীয় কার্যালয়ের মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল হয়। এতে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মাগুরা জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে 121 জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মাগুরার সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। পরে তিনি এলাকার নবগঙ্গা নদীর উপর নবনির্মিত শেখ কামাল ব্রিজের উদ্বোধন করেন। খাগড়াছড়িতে দিনব্যাপী মানবাধিকার সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলা প্রেস ক্লাব হল রুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল। চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘরকে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরী মনি। স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের 162তম জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা স্কাউটের কর্মকর্তা শাহিদুল ইসলাম সাজু সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। চকবাজারে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, খতিয়ে দেখা হচ্ছে সরকারি সংস্থাগুলোর গাফিলতি, জানিয়েছে তদন্ত কমিটি। ডিএনএ টেস্টে 1 মাস লাগবে সিআইডি। চলছে ঐক্যফ্রন্টের গণশুনানি, বিচার হবে ভোট ডাকাতির, বললেন ডক্টর কামাল। গণতন্ত্র না থাকাতেই একের পর এক দুর্যোগ, মন্তব্য ফখরুলের। অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি নয়, আহ্বান ওবায়দুল কাদেরের। শোকের সময় বিএনপি ব্যস্ত গণশুনানিতে, বললেন তথ্যমন্ত্রী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।